মাহাতিম অমন ভয়ঙ্কর কথাগুলো কেন বলল কষ্ট পেলে স্মৃতি নষ্ট করতে? মানুষ কি হাজার কষ্ট পেলেও স্মৃতি নষ্ট করে? এমন বোকামি করার সাহস কারোর বুকে আছে? হঠাৎ এমন চিন্তার ভেতর ছেদ করে চাপা রিংটন বাজছে। শব্দটা কোথা থেকে হচ্ছে সেটার খোঁজ করতেই বালিশের নিচে হাত ঢুকালো মেহনুর। বেশ বেগ খাটিয়ে ফোনটা টেনে আনলো। দেখেই বুঝতে পারলো এটা সদ্য কেনা নতুন ফোন, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা কলটা ঠিক আননোন নাম্বার দেখে রিসিভ করলো না মেহনুর। তার উপর এটা মাহাতিমের ফোন। কিছুক্ষণ অপেক্ষা করতেই কলটা কেটে মেসেজ আসলো। মেহনুর যেই ফোনটা রেখে দিতে নিচ্ছিল তখনই মেসেজ দেখে থেমে গেল। যদিও অনুমতি ছাড়া মেসেজ চেক করা ঠিক না, কিন্তু মাহাতিমের অনুমতির জন্য অপেক্ষা করতে মন চাইল না। মেহনুর নিজ থেকেই মেসেজটা ওপেন করে সেটা পড়তে শুরু করলো। ঠোঁট নাড়িয়ে পড়তে পড়তেই বিস্ফোরিত চাহনিতে থেমে গেল সে। ঠোঁট দুটো অস্বাভাবিক হয়ে থামতেই হাঁ হয়ে গেল। আনসারি স্যার, ইওর বডিগার্ড সাহেল ইজ ডেড। শাড়িটা পেঁচিয়ে আকাশে তাকালো মেহনুর। টুপটুপ করে চুল নিঃসৃত পানি ফ্লোরে পড়ছে। তার উদাস দৃষ্টি দুটো মলিন আকাশে নিবদ্ধ। বাইরের আবহাওয়া আজ গুমোটপূর্ণ। চারধার কেমন ভুতুড়ে ভঙ্গিতে নিঃশব্দ হয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু ধেয়ে আসার জন্য পূর্ব প্রস্তুতি চালাচ্ছে। পুরো নীল আকাশটা কালো রঙে আক্রান্ত, যেন বিশাল বিশাল কালো মেঘেরা দিনের আলোটা গোগ্রাসে গিলে ফেলেছে। কোথাও কোনো আলো নেই। সন্ধে নামা মুহূর্তের মতো সময় থমকে আছে। একটু আগে গোসল করে রুমে ফিরেছে মেহনুর। সকাল 7টা বাজলেও সেটা বৈরী আবহাওয়ার জন্য বোঝা যাচ্ছে না। মাহাতিম রুমে নেই। সে পরিপাটি হয়ে নাস্তার আসরে চলে গেছে। সালেহের মৃত্যুর খবর শুনেও ভয় পায়নি লোকটা। এত শক্ত মানুষ দেখেনি মেহনুর। মানুষ এত কঠিন হয় কিভাবে হয়? নিজের ছোট ভাই যেদিন মারা গেল সেদিনও তাকে ভরকাতে দেখেনি। চুপচাপ দাফন কার্য শেষ করে ফিল্ডে ফিরে গেছে। যেন মামুলি ঘটনায় উত্তেজিত হতে নেই। পিঠের ব্যান্ডেজটা খুলে গেলেও ক্ষতের মুখটা এখনও লাল হয়ে আছে। পুরো জায়গাটা উঁচু স্তম্ভের মতো ফুলে শেষ। যন্ত্রণাদায়ক ব্যথাটা হয়তো এখনও সহ্য করছে, কিন্তু চেহারা দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। হাসি দিয়ে কথা বলাটা তার অদ্ভুত গুণ। পুরো অদম্য ব্যক্তিত্বটা হাসির মধ্যেই লুকায়িত। মাহাতিম কিসের মিশনে এসেছে এ ব্যাপারে কিচ্ছু জানায়নি। গত রাতটা ছিল সুন্দর। মাহাতিমের ছোঁয়ায় মায়ায় সময়ের গণ্ডি কিভাবে পেরিয়ে গেছে জানা নেই। মেহনুর শুধু এটুকু জানে, মানুষটা তাকে প্রচণ্ড ভালোবাসে। হয়তো সেটা পাগলের মতোই, নয়তো ঘুমের ঘোরেও বিড়বিড় করে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতো না। দরজায় ঠকঠক শব্দ হলে ধ্যান ভাঙে মেহনুরের। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে পিছু তাকায় সে। দরজার কাছে নীল শাড়িতে দাঁড়িয়ে আছে সুরাইয়া। চোখ শক্ত, মুখ গম্ভীর। মেহনুর সৌজন্যতা দেখিয়ে রুমে আসতে বললে সুরাইয়া দেমাকি ভঙ্গিতে ঢুকলো। অহংকারে পা মাটিতে পড়ে না এমন কাণ্ড। মেহনুরের সামনে এসে শক্ত চোখে বলল, এখান থেকে ফুটবি কবে? বেহায়ার মতো এতদিন ধরে বাপের বাড়িতে পড়ে আছিস, লজ্জা করে না? আমারই তো তোর ঘটনা দেখে লজ্জা করছে। বর নিয়ে এখানে সংসার বাঁধবি, যাবি না? আশ্চর্য হয়ে গেল মেহনুর। ভ্রু কুঁচকে শান্তভাবে জিজ্ঞেস করল, আমার থাকাথাকি নিয়ে সমস্যা হচ্ছে কেন? আমি তো কোনো ঝামেলা সৃষ্টি করছি না। সুরাইয়া দাঁত কটমট করে চোখ পাকিয়ে তাকালো। ফর্সা গালে ঠাস করে চড় লাগাতে ইচ্ছে করছে। শহরের হাওয়া বাতাস খেয়ে একেবারে বকে গেছে। কুচকানো ঠোঁটটা স্বাভাবিক করে গজ গজ করে রেগে বলল, তোর জামাই নিয়ে বিদেয় হ। তোর চেহারা দেখলি থুতু মারতে ইচ্ছে করে। যেভাবে নাটক করে বিয়েটা করলি, সারা গ্রামে এখনো মুখ দেখাতে পারিনি। মেহনুর পাল্টা জবাব দিতে গিয়ে হঠাৎ কিছু একটা দেখে থেমে গেল। চোখ দুটো ফ্লোরে রাখতেই সুরাইয়া একটু অবাক হলো। হঠাৎ এই বেহায়া চোখ নামালো কেন? কৌতূহলের বশে মাথা পিছু ঘুরালো সুরাইয়া। তৎক্ষণাৎ চরম ভয়ে কেঁপে উঠল সে। একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি চোখ দিয়ে হামলা করার আকাঙ্ক্ষা। সুরাইয়া থতমতো দৃষ্টিতে তাকিয়ে থাকলে রুমে নীরব পায়ে ঢুকলো মাহাতিম। গায়ে হান্নান শেখের ঘিয়ে রঙের পাঞ্জাবি পরা। পাঞ্জাবিটা ফিটিং বলে হাতের পেশিগুলো ফুলে ফেপে আছে। বুকের উপর আঁটসার ভাব।
হাতের স্লিপগুলো সযতনে কনুয়ের ভাঁজে গুটানো। মাহাতিমকে দেখে কটু কথার জন্য ভীত হলো সুরাইয়া। সেদিকে বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে মেহনুরের জবুথবু মুখের দিকে তাকালো মাহাতিম। হাত দুটো বুকের কাছে ভাঁজ করতে করতে আদেশের সুরে বলল, ওকে কষে দুটো চড় লাগাও। প্রশ্নাত্মক দৃষ্টি তুলে মাহাতিমের দিকে তাকালো মেহনুর। এদিকে সুরাইয়া পুরোপুরি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেহনুরকে আবারও শঠতা গলায় আদেশ করলো মাহাতিম। ওকে চড় লাগাতে বলেছি। কণ্ঠের তেজে দুবনি গা কাঁপিয়ে শিউরে উঠল। মেহনুর প্রচণ্ড ভীতগ্রস্ত হলেও সুরাইয়ার দশা একদম কাঁদো কাঁদো। মেহনুর ঢোক গিলে ডান হাত তুলতেই ঝট করে আবার নামিয়ে ফেলল। যতই হোক মাসখানেকের জন্য হলেও সুরাইয়া ওর বড়। বড়দের গায়ে হাত তোলার নিয়ম নেই, আবার স্বামীর কথাও অমান্য করার অবস্থা নেই। করুণ চোখে মাহাতিমের দিকে তাকালো সে। মাহাতিম কোনো সহানুভূতি দেখালো না, উল্টো বাঁ ভ্রুটা উঁচু করে কঠোর ভঙ্গিতে বলল, তুমি কি আবার অবাধ্য হতে চাইছো? সাথে সাথে পাগলের মতো ডানে বামে মাথা নাড়ালো মেহনুর। একবার সুরাইয়ার ছলছল মুখের দিকে তাকালো, আরেকবার চোখ ঘুরিয়ে মাহাতিমের শক্ত মুখটা দেখল। নিরুপায় হয়ে মাহাতিমের কাছে গেল সে। মাহাতিমের কনুইটা ছুঁয়ে চোখের দিকে তাকালো, ইশারায় যেন বুঝিয়ে দিচ্ছে এবারের জন্য ছেড়ে দিন, আমি চড় মারতে পারবো না, আমাকে মাফ করুন। রাগে ক্ষোভে জেদে এক ঝটকা দিয়ে মেহনুরের হাতটা সরিয়ে দিল মাহাতিম। রাগে ফুসফুস করে নিঃশ্বাস নিতেই সুরাইয়ার দিকে এক পলক তাকালো সে। জোরালো কণ্ঠে বলল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। সিংহের থাবা থেকে মুক্ত ইঁদুর যেভাবে পালায় সেভাবেই পা ছুটিয়ে পালালো সুরাইয়া। ধপ ধপ পায়ে রুম থেকে বেরিয়ে গেলেও কান্নার অস্ফুট আওয়াজটা মেহনুর শুনতে পেল। সুরাইয়া ভালোই ভয় পেয়েছে, ভাগ্যিস চটটা মাহাতিম লাগায়নি। থাবার মতো হাতে থাবড়া খেলে জান বেরিয়ে যেত। মাহাতিম হাত দুটো আলগা করে সশব্দে রাগে নিঃশ্বাস ছাড়ল। মেহনুরকে অগ্রাহ্য করে বিছানা থেকে ফোন উঠালো। কাউকে কল করতেই বিছানায় বসলো মাহাতিম। জরুরি কলটা রিসিভ হতে কথা শুরু করলো। মেহনুর অভাগার মতো তাকিয়ে থেকে শেষমেশ কাছে আসতে নিল। হাত উঠিয়ে বাধা দিল মাহাতিম। দাম্ভিকতার সাথে এক তুড়ি বাজিয়ে দরজা দিকে তর্জনী তাক করল। অসহায়ের মতো তর্জনী ধরে ধরে খোলা দরজায় দৃষ্টি দিল মেহনুর। নিজের অপারগতার জন্য মাহাতিম তাকে বেরিয়ে যেতে বলেছে। তর্জনীটার কাছে নত স্বীকার করে চুপচাপ বেরিয়ে গেল মেহনুর। দরজার বাইরে দুপা ফেলতেই পেছন থেকে ধড়াস করে দরজা বন্ধ হলো। আর পিছু ফিরে তাকালো না মেহনুর। দোষটা নিজের ভেবে এক পা করে চলে যেতে লাগলো। রাগের চোটে দরজাও বন্ধ করলেন। মনে মনে প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করতেই মনক্ষুণ্ণ হলো মেহনুর। ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইল। খুবই সংযত কণ্ঠে বলে উঠল, স্যার, সাহেলের ডেড বডি কি করব? পাঠাবো না রাখবো? ওর ফ্যামিলি এখনো জানে না ব্যাপারটা, কি করব? মাতিম কিছু একটা ভেবে সেকেন্ডের ভেতর উত্তর দিল, হেড অফিস থেকে আপডেট না পেলে আমি কিছুই করতে পারবো না। টিম কি রেডি? চটপট উত্তর দিল। মাতিম সাথে সাথে উত্তর দিল, নাথিং সিরিয়াস, আমি ঠিক আছি, কোনো টেনশন নেই। আপাতত মেডিকেল চেক আপ লাগবে না। টিম রেডি করো, যেই সেক্টর আর পয়েন্ট মার্কিং করে দিয়েছি সেখানে মানুষ পাঠাও। জুনিয়র কর্মকর্তা সোহেল হতাশার নিঃশ্বাস ফেলল। লিডার ইনজিউর্ড হয়ে আছে, অথচ মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে না। খুরের আঘাতে যদি 1 ইঞ্চিও দেবে যায় তাহলে সাধারণ মানুষ ট্রিটমেন্ট ছাড়াই চিৎকার করে হাহাকার করত। পুরো ডিপার্টমেন্ট তাকে বাঘের মতো ভয় পায়। ভালোর সাথে ভালো, খারাপের সাথে জঘন্য, এই নীতিতেই সে চলে বেড়ায়। মাহাতিম কলটা রেখে দিল। যা যা বোঝানো দরকার সবই বুঝিয়ে দেওয়া হয়েছে। হাতে সময় কম। তাদের হাতে ইনফরমেশন এসেছে আজ বা কাল বিরাট একটা অংশ পাচার করা হবে। সেখানে নারী, শিশু, যুবক 3টা দলই বিদ্যমান। নারীদের বাইরে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ হরণের চিন্তা সাজিয়ে রেখেছে। যুবকদের ভয় দেখিয়ে নানা নৃশংস কর্মসাধনের চিন্তা করেছে। ড্রাগসের একটা বিশাল অংশ এতে যুক্ত আছে। পুরো ঘটনায় জড়িতদের এখনও ধরা যায়নি, কিন্তু একটি নেটওয়ার্কের সূত্র পেয়েছে মাহাতিম। এখন সেটাই গুড়িয়ে দেওয়ার জন্য মোল্লাবাড়িতে এসেছে সে। তার ধারণা হান্নান শেখ ওরফে কালার সর্দার তার ব্যাপারে সবটাই জেনে গেছে। গতকাল হয়তো ধরে ফেলেছে মাহাতিম মরেনি। তার মন বলছে হান্নান শেখ বিভৎস কিছুর পরিকল্পনার জন্য রাতে বাড়ি ফেরেনি। রুমের ভেতর পায়চারি করতে করতে অনেক কিছুই চিন্তা করলো। প্রথমে এ বাড়ির সবাইকে অন্যত্র পাঠাতে হবে। এটার জন্য যোগ্য জায়গা ওই গ্রাম্য রিসোর্ট।
এটাই সবচেয়ে বেটার অপশন। ইয়েস, ওখানে নিরাপত্তার ব্যাপারটা জোরদার রাখতে হবে, যেন ভুল করেও ফাঁক ফোকর ডিঙিয়ে চাল না ঢোকে। তারপর এই বাড়িটা খালি হয়ে গেলে একটা সমস্ত টিমকে রেডি থাকতে বলবে। যখনই হান্নান শেখ বাড়ির চৌকাঠায় পা দেবে তখনই অ্যাকশন। পায়চারি বন্ধ করে পা থামালো মাহাতিম, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। আজকের এই অপারেশন খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। একটুও অসতর্কতা এখানে কাম্য না। শরীরটা ফিট না হলেও মাইন্ড পুরোপুরি অ্যাক্টিভ আছে। দীর্ঘদিনের ফেরারি জিপ এবার মুঠোর মধ্যে এসে যাবে। ভাবতে গেলেই গাটা উত্তেজনায় ফেটে পড়ছে। অচেনা মেয়ে শাড়ি পরার দৃশ্য দেখে লজ্জিত ছিল মাহাতিম। লজ্জায় নাস্তানাবুদ হয়ে নিজেই নিজেকে গালিগালাজ করল। নিজের ভুলটা বড্ড বেশি ছিল বলে রাতটা স্বস্তিতে কাটেনি। পরদিন সকালে শুনতে পেল মেয়েটার অবস্থা করুণ। রাতে নাকি 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে গেছে। নিজেকে ধিক্কার দিতে দিতে রুম থেকে বেরিয়েছিল মাহাতিম। অনুশোচনায় বিদ্ধ হয়ে কখন যে লাইব্রেরি কক্ষে পৌঁছে গেল বুঝতে পারেনি। দরজাটা ফাঁক দেখে ঢুকেছিল সে। সেখানে পুরনো আলমারির পাশাপাশি বইয়ের ভাণ্ডার দেখে আশ্চর্য হয়েছিল। একটা শেলফের কাছে গিয়ে বই নাড়াচাড়া করতে হঠাৎ অদ্ভুত একটা জিনিস পেল। উঁচু শেলফটার সবচেয়ে উপরের তাকটায় কিছু একটা রাখা। বস্তুটা দেখার পর চিনতে সময় লাগলো না, সাথে সাথে এক থাবায় ওটা হাতের মুঠোয় নিল। ভ্রু কুঁচকে জিনিসটা দেখতেই বুকের ভেতর ধুকপুক অনুভব করলো। এটা মামুলি বস্তু না, এটা বিদেশ থেকে আমদানি করা খাস রেফারেন্সের রিভলভার। এসব জিনিস একমাত্র তাদের সাথে থাকে যারা দুষ্কৃতির সাথে জড়িত। রিভলভারটা চেক দিয়ে আগের জায়গায় রাখলো। এবার আর শান্ত রইল না মাহাতিম। রহস্যের ধোঁয়াশাটা হাতড়ে হাতড়ে কাটিয়ে ফেলল। সারি সারি বইয়ের ফাঁকে একটা পুরনো টেবিল ক্যালেন্ডার রাখা, একটা তারিখের উপর গোল মার্ক করা। ছোট ছোট চোখে কপালে ভাঁজ ফেলে সংখ্যাটার দিকে তাকালো মাহাতিম। কয়েক মিনিট চুপচাপ একদম স্থির হয়ে তাকিয়ে রইল। এরপরে আচমকা কপালের ভাঁজগুলো স্বাভাবিক হলো। ঠোঁটের কোণে হাসি ফুটতেই ক্যালেন্ডারটা হাতে নিল। বৃদ্ধাঙ্গুল দিয়ে সংখ্যাটার উপর ছুঁয়ে দিতেই পলাতক আসামির কথা A to Z মনে পড়ল। জীবনের গরল মোড়টা এভাবে বাঘ ভাবতে পারেনি। যাকে তন্ন তন্ন করে গোটা শহর খুঁজছে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি গ্রামের একজন গণ্যমান্য মানুষ। এটা হাস্যকর ব্যাপার। একদিকে মানুষ পাচার, অস্ত্রের চোরাচালান, ড্রাগসের সওদাগিরি সবই করে, অন্যদিকে লুকিয়ে লুকিয়ে গ্রামে এসে অন্য রূপে সেজে আছে। মানুষ যে দুনিয়ার সবচেয়ে চতুর জীব এটাই সাক্ষাৎ প্রমাণ। ক্যালেন্ডারটা রেখে শার্লক হোমসের বইটায় পেল আরেকটা ক্লু। সেখানে হার্ড কভারের শেষ পৃষ্ঠায় নীল কালিতে কিছু লিখে রেখেছে। ইংরেজি বর্ণমালায় শর্টকাটে লেখা KS জিল। সব রহস্য পানির মতো ঝরে পড়ল। কালাম সর্দার, ঝিলতলা, এটাই বোঝা যাচ্ছিল। ওই দিন লাইব্রেরি কক্ষে বিশ্বজয়ের হাসিটা দিতেই কানে মেয়েলি সুর বাজল। দাদা ভাই, আমি লজ্জার মাথা খেয়ে আজ বাধ্য হয়ে কিছু বলতে এসেছি। আমি কখনো চাইনি তোমার কোনো অপমান হোক, কিন্তু তোমার যেই বন্ধুর মেয়ে এখানে এসেছে তার বড় ছেলেটা খুবই জঘন্য কাজ করেছে। আমি এসব একদমই সহ্য করতে পারি না দাদা ভাই। ওই লোকটার নাম সম্ভবত মাহতিম। লোকটা যা কাজ করেছে আমি এগুলো নিতে পারি না। তুমি তো জানো আমি তোমার কাছে কিছুই লুকাইনি, আজও লুকাবো না। সেদিন সবাই লিয়াকত কাকার বাড়িতে যখন গেল তখন ওই লোক ইচ্ছে করে আমার রুমে এসেছিল। আমি গোসল করে শাড়ি পরছিলাম, আর ওই লোক তখন হঠাৎ দরজায় টুকটুক করে আওয়াজ হলো। সমস্ত ধ্যান ভেঙে বাস্তবে ফিরল মাহাতিম। দরজার দিকে চোখ যেতেই আবার শব্দটা শুনল। ফোনটা বিছানায় রেখে দরজাটা খুলে দিল। দরজার দুই পাল্লা ধরে আপাদমস্তক চোখ বুলিয়ে দেখল সে। কিছুটা ঝাঁঝ মাখানো কণ্ঠে বলল, অপমান করে শান্তি পাওনি? কি চাও? কথা শুনে মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখালো না। চোখ তুলে মাহাতিমের দিকে তাকাতেই আস্তে করে বলল, আপাতত সময়ই চাচ্ছি, দেবেন? 2 মিনিট ভাবলো মাহাতিম, এরপর নিজেই দরজা ছেড়ে মেহিনুরকে ঢুকতে দিল। মেহিনুর ঘরে ঢুকলে চুপচাপ বিছানায় গিয়ে বসলো। মেহিনুর দরজাটা আটকে দিয়ে মাহাতিমের কাছে আসলো। ওর পরিস্থিতিটা বোঝার আগেই প্রশ্ন করলো মাহাতিম। বলো, কি বলতে চাও বলো। প্রশ্ন শুনে নীরব মুখে কাছে আসলো মেহিনুর। কোনো দিকে না তাকিয়ে মাহাতিমকে চরম আশ্চর্য করে তার কোলে বসলো সে।
মাহাতিমের অবাক হওয়া দৃষ্টি থেকে চোখ সরিয়ে তার বুকটার আস্তানায় চলে গেল। পরম উষ্ণতায় নিজেকে জড়িয়ে নিল সে। নিঃসংকোচে 2 হাত বাড়িয়ে মাহাতিমের গলা পেঁচিয়ে ধরল। চওড়া কাতরায় গাল লাগিয়ে চোখ বন্ধ করল মেহনুর। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, রাগটা ঝেড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন। কাল রাতের মাহুতিমটার মতো একটু আদর করে দিন। আবার কত দিন পর আসবেন তা তো জানি না। রেগে মেগে এভাবে দরজা আটকে থাকলে চলবে? যতটুকু সময় আছে সেখান থেকে একটু আমাকে দিয়ে যান। নির্বাক মাহাতিম কয়েক মুহূর্তের জন্য পিছলে গেল। তার ভেতরে অনুভূতির জায়গায় প্রচণ্ড অনুকম্পা হচ্ছে। আসলেই তো সময় নেই। 1 ঘন্টার ভেতর সবাইকে রিসর্টে পৌঁছানোর কাজ করতে হবে। মোল্লাবাড়িতে নজরদারির পাশাপাশি গোপন আস্তানাগুলোর উচ্ছেদ করতে হবে। 3টা নৃশংস অভিযান পণ্ড করতে হবে। যদি বুলেটের একটা গুলি ব্রেনে বা হার্টে ঢুকে তৎক্ষণাৎ মৃত্যুর দৃশ্যটা কল্পনা করতেই জড়িয়ে ধরল মাহাতিম। শক্ত করে 2 হাতের বন্ধন কঠোর করে মেহনুরকে বুকে চাপল। চোখ বন্ধ করে আরও কঠোর করলে তুলোর মতো দেহটা বুকের মধ্যে যেন ঢুকে যেতে লাগলো। আদুরে মুখটা নাগাল না পেলেও ডানে মুখ বাড়িয়ে চুলে ঠোঁট রাখল। সদ্য স্নান শেষে লাবণ্যময়ী দেহটাকে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে মিলিয়ে জড়িয়ে শান্ত হলো মাহাতিম। বাঁ হাতটা মেহনুরের মাথায় রেখে চুলের চামড়ায় স্পর্শ করলো। আঙুলে আঙুলে নম্রভাবে বুলিয়ে দিতেই শান্ত গলায় বলল, একা একা সামলাতে পারবে তো? মেহনুর নাছোড়বান্দা ভঙ্গিতে বলল, পারবো না, পারতেও চাই না। আমাকে এখান থেকে নিয়ে চলুন। হাসলো মাহাতিম। প্রশ্ন করল, কেন? মেয়েরা তো বাবার বাড়িকে সব কিছু মানে, তাহলে আজ এই আবদার কেন? তোমার তো খুশি হওয়া উচিত। মেহনুর একটু চুপ থাকার পর মাথা তুলে তাকালো। মাহাতিমের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতেই মলিন হাসিতে বলল, আমার তো পোড়া কপাল, বাবার বাড়িতে বাবাই নেই। ডান চোখ গলে টপ করে 1 ফোঁটা পানি ঝরল। ঠোঁটে এখনো মলিন হাসিটা ঝুলছে। দৃষ্টি নিচু করে রাখলে ও ঠোঁট ছুঁয়ে দিল মাহাতিম। মেহনুরের চিবুকে হাত রেখে প্রসন্ন দৃষ্টিতে বলল, আমি যতদিন আছি তোমার কোনো কিছুতে কমতি রাখবো না। আমি মরলেও তোমার ভয় নেই। মাহাদির নামে যেই প্লটটা ছিল ওটা তোমার নামে করে দিয়েছি। ফিনান্সিয়াল সমস্যাও ফিউচারে ফেস করতে হবে না। তোমার নামে ডিপোজিট করা আছে, মাসে মাসে টাকা যাবে। কখনো কোনো বিষয় নিয়ে ভয় পেলে সৌভিক আছে, নীতি আছে, মা আছে। ওদের যে কাউকে সমস্যার কথা বললেই হেল্প পাবে। কোনো ভয় নেই, শুধু একা থাকাটা শিখে নাও। আমি জানি তুমি পারবে, বলো পারবে না? মেহনুরের ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি পারবো না। কিন্তু মাহাতিম কি এটা শুনতে পাবে? তার কি এটা পছন্দ হবে? বাড়ির বাইরে মাইক্রোবাস দেখে অবাক হলেন সুজলা। সব মালপত্র এক এক করে তুলে দিচ্ছে মাহাতিম। গাড়িটা কিভাবে জোগাড় হলো এই প্রশ্ন করতে গিয়েও ধন্দে পড়লেন তিনি। শেফালি, সাবা, সুরাইয়া আপাতত কিছুই জানে না। তারা উৎসব মুখর ভঙ্গিতে মাইক্রোতে চড়ে বসেছে। মাহমুদার মুখ আজ গম্ভীর, শাহনাজ প্রচণ্ড অস্থির। মেহনুরের অবস্থা স্বাভাবিকই ঠেকছে। তাহলে মেহনুর কি এই বিষয়ে কিছুই জানে না? রিসর্টে বেড়াতে যাওয়া যে বিরাট পরিকল্পনার অংশ, এটা কি জানে না? মাহাতিম এখন পাঞ্জাবি পাল্টে শার্ট গায়ে দিয়েছে। খুবই ব্যস্ত ভঙ্গিতে সব গুছিয়ে ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছে। ড্রাইভার লোকটাকে দেখলে মাসুম ভোলাভালা লাগে, কিন্তু সুজলা জানে এটা ওদের ছদ্মবেশ। ড্রাইভারটা মাহাতিমেরই লোক। সব ব্যবস্থা সম্পন্ন করলে সুজলা নিজেও গাড়িতে বসলো। ওনার ডানে শাহনাজ, বাঁয়ে মেহনুর বসবে। কিন্তু মেহনুর এখনও মাহাতিমের সাথে হাত লাগাচ্ছে। কাজ শেষে মাহাতিম মাহমুদার দিকে তাকালো। গম্ভীর মুখটা দেখে কিছু বুঝতে পেরে মিচকি হাসি দিল। মা, ওখানে খুব সুন্দর পুকুর আছে, আর একটু এগুলেই একটা নদী তীর দেখতে পাবেন। জায়গাটা চমৎকার, আপনার কোনো সমস্যা হবে না। মাহমুদার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এসব কথায় অভ্যস্ত নন, কিন্তু ভেতরে ছটপটানি ভাবটা কাটাতে না পেরে মাহাতিমের উদ্দেশ্যে বললেন, মাহতিম, বাবা একা থাকার দরকার নেই, তুমিও সঙ্গে চলো। কথাটা যথার্থ বুঝতে পারল মাহাতিম। মেহনুরও এখন সেই কথার প্রেক্ষিতে অটলভাবে তাকিয়ে আছে। জানালায় থাকা মায়ের হাতটা খুব শান্তভাবে ধরল মাহাতিম। স্নেহের চাহনিতে বলল, আমি আসবো মা, আমার জন্য একটু দোয়া রাখবেন। কাজটা শেষ করেই ফিরবো। হাতটা 2 হাতের ভেতর নিয়ে মৃদু ঝাঁকুনি দিল। সাংসারিক হাতটা ছেড়ে দিতেই মেহনুরকে ওঠার জন্য ইশারা করল।
মেহনুর গাড়িতে উঠতেই স্লাইডিং ডোরটা টেনে দিল মাহাতিম। সাথে সাথে ড্রাইভিং সিটে জানালা দিয়ে ড্রাইভারকে কিছু বুঝিয়ে দিল। মেহনুর যে কথা বলার জন্য বাহানা করতে চাইছে সেটা চোখের তারায় ফুটে উঠেছিল। মাহাতিম পুরোপুরি সেটা ইগনোর করে গাড়ি স্টার্ট দিতে বলল। ড্রাইভার মঈনুদ্দিন গাড়িটা স্টার্ট দিয়ে এক টান দিতেই বাড়ির চৌকা ডিঙিয়ে বাইরে চলে গেল। ধুলো উঠতে লাগলো উঠানে। গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হতেই পা ঘোরালো মাহাতিম। বুকের ভেতর এখন পাথর চাপা নেই। ঠিকঠাক মতো পৌঁছলেই স্বস্তি। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছে সে। মাথায় বিশাল ভাবনা নিয়ে চিন্তায় ডুবে আছে। সিঁড়িতে পা ফেলে মোল্লা বাড়ির দিকে এগোতেই ভেতরের অন্ধকার দৃশ্যটা দেখতে পেল। ধীরে ধীরে মানবশূন্য মোল্লা বাড়িটা অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। সূর্যটা আজ চালাকি করে আলো বিকোয়নি। বিকেল টাইম হলেও চারপাশে অন্ধকার নেমেছে। বাড়িতে ঢুকে আঙিনার চার পেয়ে চৌকিতে বসলো সে। অলসতার জন্য বাড়িতে লাইট জ্বালালো না মাহাতিম। অন্ধকারে ডুবে থাকা বাড়িটায় চোখ বুলাতেই হঠাৎ দৃষ্টি থমকে গেল। কেউ লাইব্রেরির কাছে দাঁড়িয়ে আছে। একটা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া করছে না ছায়াটা। মুহূর্তেই লাফ দিয়ে উঠল মাহাতিম। বুঝতে পারল সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সর্বনাশ! একটা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া করছে না ছায়াটা। মুহূর্তেই লাফ দিয়ে উঠল মাহাতিম। বুঝতে পারল সে মস্ত বড় ভুল করে ফেলেছে। সর্বনাশ! দ্রুত কোমরের পিছনে ডান হাত চালান দিল। কোমরে গোজা পিস্তলটা দক্ষ হাতের কবজায় এনে সোজাসুজি তাক করল। লাইব্রেরির কাজটায় জান্তব ছায়াটা অন্ধকার থেকে উঠে আসছে। গম্ভীরভাবে ধীর পায়ে এগিয়ে আসছে। ঠিক মাহাতিমের দিকেই দৃষ্টি রেখেছে। মাহাতিম পিস্তলটা নাক বরাবর ধরে টার্গেট ঠিক করলো। যদি ছায়াটা সন্দেহজনক ব্যাপার ঘটায় তাহলে এক মুহূর্ত দেরি করবে না। মাহাতিমের পেছনে খোলা দরজা। সেখান দিয়ে সন্ধ্যার ফ্যাকাশে আলো ঢুকছে। চোখ সইয়ে তাকিয়ে থাকতেই ছায়াটার মুখ পরিদৃষ্ট হলো। ঠোঁটে বিদঘুটে হাসি ঝুলিয়ে দাঁত বের করে আছে। ভাবটা এমন, মাহাতিমকে দেখে যেন দারুণ বিনোদন পেয়েছে। মুখটা দেখে ভ্রু কুঁচকালো মাহাতিম। হাতের পিস্তলটা মুহূর্তের জন্য টার্গেট বরাবর সরালো না। কণ্ঠে দাম্ভিকতা ফুটিয়ে তেজের সাথে বলল, তুই এই বাড়িতে কিভাবে ঢুকলি? প্রশ্ন শুনে মুখটা অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে মাথা ঝুঁকিয়ে ফেলল সে। মাহাতিম পুরোপুরি সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। একটুও অসতর্ক হওয়া যাবে না। হাসিটা কোনো মতে চেপে মুখ তুলল লোকটা। মাহাতিমের দিকে তাকাতেই মুখের হাসিটা মিলিয়ে গেল। কয়েক হাত দূরত্ব রেখে তাচ্ছিল্যের সাথে বলল, দাঁতে দাঁত পিষল মাহাতিম। পিস্তলের বাটটা দিয়ে সজোরে মাথার বাড়ি লাগাতে ইচ্ছে করছে। জবাবটা সাথে সাথে না দিয়ে চুপ থাকলো মাহাতিম। শয়তানের সাথে মুখ নাড়তে ইচ্ছে করছে না। কিন্তু অপরপক্ষের ব্যক্তি মাহাতিমের চুপ থাকাকে মান্য করল না। আবার একগাল হাসি দিয়ে গুমুরভাবে বলল, রাগে মাহাতিমের ভেতরটা টকবক করছে। নির্ঘাত শয়তানটার মাথায় কুবুদ্ধি আছে। ও সোজা হাতের লোক না। সময় নষ্ট না করে মাহাতিম শক্ত গলায় বলল, তুই সাইদুল না? গালি খেয়ে হো হো করে হেসে উঠল সাইদুল। মাহাতিমের মুখে গালি শব্দটা কতটা বেমানান এটাই যেন হাসির ছলকে বুঝিয়ে দিচ্ছে। মাহাতিম কৌশলের সাথে এক পা সামনে এগুলো। হাস্যরত সাইদুলকে একটুও ঠাউর করতে পারল না। একটুও ঠাউর করতে দিল না। চুপ করে এগিয়ে যেতে আরেকটু সাবধানতা অবলম্বন করলো। সাইদুল যখন হাসি থামিয়ে তাকালো ততক্ষণে পরিস্থিতি বিগড়ে গেছে। আকস্মিকভাবে নিজের উপর ঝাঁপিয়ে পড়ল কিছু। চোখ মেলে তাকানোর সুযোগও পেল না। পিস্তলের শক্ত বার দিয়ে জোরে বাড়ি খেলো। ব্যথায় আর্তনাদ করে আহাজারি করল সে। জানটা বুঝি বেরিয়ে গেছে। চিৎকারে তীব্র ধ্বনিটা শূন্য বাড়িটায় ঝনঝন করে বেজে উঠল। শব্দটা অন্ধকার বাড়ির দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছে। মাথায় এক চোট মেরেই সাইদুলকে ধরাশায়ী করলো মাহাতিম। অন্ধকারটা ভালোই কাজে লেগেছে। তাড়াতাড়ি আঙিনার বাতিটা জ্বালিয়ে দিতেই পুরো বাড়িটা ফকফকা হয়ে গেল। চৌকির একপাশে পড়ে আছে সাইদুল। মাথার ডান দিকটা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। প্রচণ্ড ব্যথায় গোঙাতে গোঙাতে এক পর্যায়ে বেহুশ হয়ে গেল সে। আবারও মোল্লাবাড়িটা নিঃশব্দ নিঃসার হয়ে পড়ল। চারধার ছাপিয়ে দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসলো। তার মানে কাটায় কাটায় পাক্কা 1 ঘন্টা পেরিয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই সবার রিসর্টে পৌঁছানোর কথা।
সবাই ঠিকঠাক মতো পৌঁছলো কি না আপডেট শোনা দরকার। পকেট থেকে ফোন বের করে কল বসালো মাহাতিম। বাঁ কানে ফোন রাখতেই কোমরের কাছে প্যান্টের সাথে পিস্তল গুঁজতে নিল। চোখ তুলে সাইদুলের দিকে নিরস্ত্র দৃষ্টি রেখে কলিং টোন শুনতেই পেছন থেকে খসখসে আওয়াজ হলো। টান টান নার্ভে সতর্ক হলো মাহাতিম। কান থেকে ফোন সরিয়ে চটচলতি পিস্তল খাবলে ধরল। পেছন ঘুরে তাকাতেই কল কেটে পিস্তল তাক করলো। ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি। এনার্জি বাল্বের আলোয় চতুর মুখটা গম্ভীর দেখাচ্ছে। দু হাত পিছমোড়া করে শটান হয়ে দাঁড়িয়ে আছে। মাথায় নতুনের মতো সাদা টুপি, মুখের ভাবভঙ্গি অনিশ্চিত। মাতিম কয়েক মিনিট নিশ্চরভাবে তাকিয়ে থাকতেই বাঁকা হাসি দিল। পিস্তলটা ধীরে ধীরে নামাতেই নিটল হাসিতে বলল, খালি হাতে আসাটা ঠিক করিসনি। চট করে বাক্য ছুড়ল। মোবাইলটার দিকে না তাকিয়ে সেটা পকেটে রাখলো মাহাতিম। পিস্তলটা এখনও হাতে রাখলেও যে কোনো মুহূর্তের জন্য রেডি। হান্নান শেখ স্বাভাবিকভাবে এগুতে নিল, কিন্তু বাধা দিল মাহাতিম। ঝাঁজের সাথে বলে উঠল, সামনে আগাবেন না কালাম সর্দার, একটা পা আগালে আমি ট্রিগার চাপতে বাধ্য হব। তির্যক চাহনিতে মাহাতিমের দিকে তাকালো হান্নান। হাতে একটা পিস্তল নিয়ে যেই সাহস দেখাচ্ছে সেটা গুড়াতে মাত্র 1 মিনিট লাগবে। ও নিজেও জানে না ওর কপালে আজ মুক্তি নেই। মোল্লাবাড়ির চারপাশে সেও ধূর্ত ফাঁদ পেতেছে। সেই ফাঁদে ভয়ানকভাবে পেঁচিয়ে গেছে মাহাতিম। নিজের অজান্তেই এত বড় বোকামি করেছে যে সেটার জন্য একটু পরেই পস্তাতে হবে। কাউকে নিচু চোখে দেখতে নেই, এটা মানুষ জানে না। নিচু করে দেখা মানেই অপর পক্ষকে সুযোগ দেয়া। যদি সুযোগটা খাপে খাপে লাগানো যায় তাহলে সফল হতে দেরি নেই। হান্নানকে চুপ থাকতে দেখে বাঁ ভ্রুটা উঁচু করলো মাহাতিম। তার তীক্ষ্ণ চাহনি দেখে ভড়কানো হাসি দিল হান্নান। কিছুটা উত্তাপের সাথে বলল, অটলভাবে তাকিয়ে থাকলো মাহাতিম। দৃষ্টিটা হান্নানের উপর নিক্ষেপ করে কয়েক পা পিছিয়ে গেল। আন্দাজে চৌকির নাগালটা বুঝতে পেরে শান্তভাবে বসে পড়ল। বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। হান্নান শেখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। মেঝের দিকে তাকিয়ে থুতনিটা চুলকাতে চুলকাতে বলল, শিট নানা। এরপর চোখ তুলে হান্নান শেখের দিকে তাকালো। অসহায় ভাবভঙ্গির নাটক করে বলল, টু মাচ লেট, গাড়ি তো লোকেশন মোতাবেক পৌঁছে গেছে, এখন যে কি করি? ওহো, আর একটু আগে বললে আপনার নাতনির সাথে দেখা করিয়ে দিতাম। কি মিস্টেকটাই হয়ে গেল, কি করি বলুন তো, কোনো উপায় আছে? হান্নান শেখ গম্ভীর মুখে বলল। মাহাতিম দমালো না। ভীতু ভীতু অভিনয় ছেড়ে আসল গর্জনে ফিরল। চোখের কটর শক্ত করে বলল, আপনার আস্তানায় ছোবল মেরেছি, এবার তো থামবো না। কঠিন সাহস দেখে আশ্চর্য হলো হান্নান। কিছুক্ষণের মধ্যে যে কালবৈশাখীর ঝড়টা বইবে সেটা কি ধারণা করতে পারছে? পুরো বাড়ির চারদিকে মাকড়সার মতো সূক্ষ্ম জাল বুনে গেছে সেটা কি জানে? তখনই বাঁ পকেটে কাঁপুনি অনুভব করলো মাহাতিম। ফোনটা ইনকামিং কলের জন্য ক্রমাগত বিপ করে যাচ্ছে। হান্নান শেখের দিকে এক পলক তাকিয়ে ফোনটা রিসিভের চিন্তা করলো। বাঁ পা সোজা করে পকেট থেকে ফোন বের করলো। দৃষ্টিটা হান্নান শেখের দিকে রাখার জন্য স্ক্রিনে তাকালো না। স্ক্রিনে সবুজ আইকনটা সোয়াইপ করে কানে ধরলো মাহাতিম। হালকা গলায় সাড়া দিল। হ্যালো। বিপরীত পাশে কথা শোনার জন্য থামলো মাহাতিম। মাহাতিম শান্ত হয়ে সাড়াটা দিয়েছিল, অথচ পরিস্থিতি তাকে শান্ত থাকতে দিল না। কলের প্রতিটা কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে থাকা ধূর্ত লোকটা মিটমিটিয়ে হাসছে। ওপাশ থেকে জানান দিল 10টা লাশের স্তূপ পেয়েছে। লাশগুলো চিহ্নিত করা যাচ্ছে না। কলটা কাটতেই প্রশ্ন করল মাহাতিম, গ্রামের সহজ সরল মানুষকে? কথাটুকু শেষ না করলেও হান্নান শেখের হাসিতে উত্তর পেয়ে গেল। সারা গায়ে হিম ছড়িয়ে পড়ল ওর। এমন কঠিন মুহূর্তে মেহনুরের চেহারা ভাসছে। ওই মাসুম চেহারার সাথে এই লোকের পাষাণ চেহারাটা মিলাচ্ছে না। ওই মাসুম চেহারার সাথে এই পাষাণ লোকের চেহারাটা মিলছে না। জীবনের এমন কাকতালীয় ঘটনা দেখে নিজেই হতভম্ব। মানুষ কি আসলেই মুখোশ পড়তে পটু? মেহনুর এসব ঘটনা মানতে পারবে? ও যেখানেই থাকুক ভালো থাকুক, অন্তত এই জঘন্য সত্যটা লুকিয়ে পড়ুক। মাথার ধপধপে সাদা টুপিটায় হাত দিল হান্নান। সেটা মাথা থেকে সরিয়ে সুন্দর করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল। সাথে সাথে ফোন বাজলো মাহাতিমের। মাহাতিমের বুকটা হু হু করতেই ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিস্তেজ কণ্ঠে বলল,
স্যার, মেয়েটাকে উদ্ধার করা গেছে, কিন্তু বিপ্লব দাদা